দিল্লিতে ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি কি করছেন, তিনি সেখানে গেছেন। একটা উৎসুক আমাদের মতো দর্শকদের একটা উৎসাহ আছে, আমরা জানতে চাই যে বিষয়টা আসলে কি, হঠাৎ করে সারা কুক ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। সেদিনই রাতের বেলায় তিনি উড়াল দিয়েছেন দিল্লিতে। আওয়ামী লীগ নিয়ে আমেরিকার সহ কোনো নতুন আলাপ আছে কিনা? আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি কথা বলবেন 23 তারিখে, আমরা জানি দিল্লিতে প্রেস কনফারেন্স করবেন। এর বাইরে আপনি জানিয়েছিলেন, এর বাইরেও আমেরিকার মুভমেন্ট সম্পর্কে আপনি বলছিলেন যে আমেরিকা সারা কুকের মুভমেন্ট, এসব নিয়ে কি নতুন কিছু আলামত টের পাচ্ছেন কিনা? গৌতম লাহিড়ী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক দিল্লি পৌঁছানোর পর আপনাদের বাংলাদেশের দর্শকদের জন্য একটা আমি সে অর্থে ব্রেকিং নিউজ দিতে পারি। এই ব্রেকিং নিউজটা হচ্ছে যে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় হাই কমিশন থেকে সমস্ত কূটনীতিবিদদের পরিবারদের প্রত্যাহার করে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তাদের যারা সন্তান সন্ততি আছে, পড়াশোনা করছেন, তাদের ফেরত নেওয়ার নির্দেশ গেছে। কেবলমাত্র পুরুষ মিনিমাম কর্মচারী থাকবেন এবং তারা তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটা করবেন। ফলে সারা কুক যখন পৌঁছবেন তখন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় হাই কমিশনকে যেখানে পরিবার মুক্ত করা একটা ডিপ, এটা কিন্তু এই সন্তান সন্ততিদের সরিয়ে আসার ব্যাপারটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও ভারত সিদ্ধান্ত নেয়। ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আপনাকে একটা আমি সংবাদ দিলাম এবং হয়তো কাল থেকে বাংলাদেশ থেকে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে পরিবারদের বলা হয়েছে চলে আসতে ভারতে। কেন হঠাৎ আশঙ্কা করছেন যে কোনো একটা অশান্তির পরিবেশ তৈরি হবে, যে অশান্তির পরিবেশের কারণে ভারতীয় হিসেবে আক্রান্ত হতে পারে, ভারতীয় কূটনীতিবিদ আক্রান্ত হতে পারে, তাদের পরিবার আক্রান্ত হতে পারে। এই কারণে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এই সিদ্ধান্তটা কিছুক্ষণ আগেই জানা গেছে। ফলে আপনাকে সেই অর্থে বললাম যে এটা আগামীকাল হয়তো ভারতের সংবাদপত্রে প্রকাশিত হবে এবং ঢাকায় প্রকাশিত হবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের ভারতের সংবাদপত্রে এটা প্রকাশিত হতে চলেছে। আর অলরেডি কেউ কেউ সাংবাদিকরা টুইটও করে দিয়েছে ভারত সরকারের সিদ্ধান্ত। এটা গুরুত্বপূর্ণ দিক এবং ফলে আমার মনে হয় পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে ভারত সরকারের অ্যাসেসমেন্ট। ফলে যদি সারা কুকের সঙ্গে ভারতীয়দের কোনো কথা হয় তাহলে তারা এটাই বলবেন, এটাই হচ্ছে সর্বশেষ উদ্বেগজনক পরিস্থিতি। আপনি যেটা বললেন সারা কুকের তিনি পৌঁছেছেন এবং ঘটনা হচ্ছে যে তিনি, আমি যতদূর শুনেছি, আগামীকাল তিনি ব্রিটিশ হাই কমিশনে রাউন্ড টেবিল বৈঠক ডেকেছেন। যে রাউন্ড টেবিল বৈঠকে সাংবাদিক, এমনকি কিছু সাবেক হাই কমিশনার যারা ঢাকায় পোস্টেড ছিলেন, এমনও কাউকে কাউকে আমন্ত্রণ জানা হয়েছে রাউন্ড টেবিল। তার জানার উদ্দেশ্য হচ্ছে যে ভারতে বাংলাদেশ সম্পর্কে কি ভাবা হচ্ছে, ভাবনা চিন্তাটা কি, সেটা সম্পর্কে তিনি একটা নিশ্চিত হতে চাইছিলেন, সেইটা নিশ্চিত হতে চাইছেন আর কি। ফলে তার পরিবর্তে ব্রিটিশ, কারণ এই সারা কুক তিনি তারেক রহমানের সাথে আজ দেখা করেন, তিনি হাই কমিশনার হওয়ার আগে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন লন্ডনে। তিনি নিয়মিত তারেক রহমানকে, আমি বলবো যে কালচার করা যেটা বোঝায় ডিপ্লোম্যাট, ভবিষ্যতের নেতা হিসেবে তিনি কিন্তু আগে থেকেই কালচার করছেন। ফলে এটা নতুন কিছু নয়। এই মুহূর্তে বাংলাদেশে যত বিদেশি রাষ্ট্রদূত আছে তার মধ্যে সারা কুকই হচ্ছে সব থেকে পুরনো পশ্চিমাদের মধ্যে, এবং আমেরিকানরা রাষ্ট্রদূতরা পরে এসছেন। তিনি খুব সক্রিয়। তিনি বিএনপির সঙ্গে সাক্ষাৎ যেমন করছেন, তিনি তেমনি জামায়াতদের সঙ্গে সাক্ষাৎ করছেন। অনেকটা ব্যালেন্স করার একটা চেষ্টা, বুঝতে চাইছেন। আওয়ামী লীগের সঙ্গে কারোর সঙ্গে দেখা করছেন শুনিনি, দিল্লিতেও দেখা করবেন এরকম আমার মনে হয় না। বাংলাদেশে একটা গুজব রটে যায়, কেউ যখন আসে তখন সঙ্গে সঙ্গে মনে হয় যে শেখ হাসিনার সঙ্গে দেখা করে, শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন, এটা পরিষ্কার। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে, কালকে রাউন্ড টেবিল বৈঠকটার পর এখানে এমন কোন হাই কমিশন, আমি নাম বলছি না, এমন হাই কমিশনার আমন্ত্রিত আছেন যিনি বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে অত্যন্ত ক্রিটিক্যাল। তিনি মনে করেন সংখ্যালঘুদের অত্যাচার বাড়ছে,
এবং ইউনূস সরকার থাকাকালীন সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হওয়া সম্ভব নয়, এবং তিনি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হতে অংশগ্রহণমূলক হওয়া সম্ভব নয়। এখন এই পরিস্থিতিতে কি ঘটছে এরপরে সেটা ফলে আমি বলছি এটা এখনই শেষ কথা বলার নয়, কিন্তু যে গুরুত্বপূর্ণ, আমি একটা এখনো জানি না, মানে এত রাতে জানলাম যে ভারতীয় হাই কমিশনারদের পরিবারদের ফিরিয়ে আনতে বলা হয়েছে। তার মানে কি খুব শিগগিরই কয়েকদিনের মধ্যে কিছু অঘটন, কিছু এমন কিছু ঘটতে চলেছে বাংলাদেশে? সেটা সত্যি কথাই মানে আমাদের কাছে খুবই, নাহলে এরকম একটা কেন সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্তটা কিন্তু ভারতীয় সাংবাদিকদের সকলেই জানেন, এবং তারা কিন্তু অনেকে সংবাদও লিখছেন বলে আমি জানি। যদি বলেন তো আমিও সংবাদ লিখেছি সেই মর্মে। তো এখন এইটা হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। বলুন। এটা দুশ্চিন্তার কারণ। আপনি কয়েকদিন আগে দাদা বলেছিলেন যে ভারত সামনে আরো কিছু স্টেপ নিতে পারে, সেটা দুঃখিত, বিদ্যুৎ খাত নিয়েও সে কিছু স্টেপ নিতে পারে, তারই অংশ কিনা এগুলো আমি ঠিক জানি না। এবং হঠাৎ কেন এই সিদ্ধান্ত, কারণ যেই একটা উত্তেজনা তৈরি হয়েছিল বাংলাদেশ ভারত ক্রিকেট নিয়ে, এটা কিছুটা স্তীমিতর দিকে। এখানে ভারত কোন একটা কি ইনফরমেশন বা বাংলাদেশ সরকারের কি প্রতিক্রিয়া আমরা পাবো, নিশ্চয়ই আমরা সাংবাদিকরা আগামীকাল ঢাকায়ও চেষ্টা করব পররাষ্ট্র দপ্তরের যদি কোনো প্রতিক্রিয়া জানা যায়। আমাদের একজন দর্শক এইমাত্র কমেন্ট করলেন, এই জিনিসটা আমি কখনোই আপনার সামনে উপস্থাপন করিনি। দর্শক জানতে চাচ্ছেন যে চিন্ময় প্রভু তিনি জেলে আছেন। আপনি জানেন যে গত পরশুদিন চট্টগ্রাম পুলিশ প্রায় 350-330 জন দুষ্কৃতিকারীর চট্টগ্রামে অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করে, গণবিজ্ঞপ্তি জারি করেছে যে তারা চট্টগ্রামে ঢুকতে পারবে না এবং অবস্থান করতে পারবে না। তার মধ্যে চিন্ময় প্রভুর নাম আছে। এই ধরনের বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? এবং আরেকটু যোগ করি, ডক্টর ইউনূস সরকারের একটি প্রতিবেদনের সামনে এসেছে যেখানে 600-র উপরে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে। তার মধ্যে তারা স্বীকার করেছে যে 60 থেকে 70টি ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই বিষয়গুলো কি দিন দিন আরো জটিলতর হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই জটিল। আমার মনে হচ্ছে তারা যেটা বোঝাতে চাইছেন বা বলছেন যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেয়। কি ব্যবস্থা নেয়? তাদের গ্রেপ্তার করে, কিছুদিন পর তাদের প্রত্যেককে কিন্তু জামিন দিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া। দৃষ্টান্তমূলক শাস্তি একটা তারা দেখান, যে সমস্ত আওয়ামী লীগ পন্থী সাংবাদিকদের জেলে পুরে রাখা হয়েছে খুনের মামলা দিয়ে, একজনকে জামিন দেওয়া হয়। আপনি আমাকে দেখান যে হিন্দু অত্যাচারের কারণে গ্রেপ্তার হয়েছে তাদের কাউকে ওইভাবে একই ধরনের দৃষ্টান্ত করা হয়েছে, একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। এরকম এখন আমরা দেখিনি। দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কিছুই হয়নি, বরঞ্চ হুমকি দিলে তার কিছুদিন পর তারা ছাড়ও পেয়েছে। চিন্ময় প্রভুর ক্ষেত্রে কি ঘটেছে এক্স্যাক্টলি ঘটনাটা আমি জানি না, ফলে আমি না জেনে মন্তব্য করাটা অনুচিত। কিন্তু চিন্ময় প্রভু তো দীর্ঘকাল জেলে রয়েছেন এবং তাকেও ছাড়ছেন না, তাকেও একই ধরনের একটা শত্রু মহাপন্ন মনোভাব রয়েছে। তার জেলে থাকাটা কিন্তু ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্কের অবনতির একটা বড় কারণ। সেটা তারা বুঝছেন না, বুঝতে চাইছেন না, এবং ইউনূস বুঝবেন না, তিনি বুঝতে চাইছেন। আমার ধারণা আজকের ঘটনার পর আমি বলছি, আমার ধারণা হয়তো বাংলাদেশে ভয়ঙ্কর কিছু করতে চলেছে মনে হচ্ছে, না হলে ভারতীয় কূটনীতিবিদদের পরিবারদের চলে আসতে বলা হতো। মানে আপনি বলছেন এটা পাকিস্তানে এরকম করা হয়, পাকিস্তানের ক্ষেত্রে এরকম হয়নি, এই যুদ্ধ হওয়ার পরে। ধরুন পরিবারের ক্ষেত্রে চলে এসছে অনেকে হয়তো, কিন্তু পাকিস্তানে সন্তান প্রত্যেকেই তো নানা জায়গায় পড়াশোনা করছে না, তাদের পড়াশোনা স্বাভাবিক হবে। কিন্তু এমনকি তাদের ক্ষেত্রে পড়াশোনা করা সত্ত্বেও তাদের বলা হয়েছে দরকার হলে তাদের ভারতে অন্য কোথাও স্কুল কলেজে ভর্তি করা হোক, তারা বাংলাদেশে যেন না পড়াশোনা করে। কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয়। আমরাও নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে জানতে পারবো, বা এরকম কোনো তথ্য থাকলে আমাদের দর্শকরা প্রতিনিয়ত, যেহেতু দিল্লি কেন্দ্রিক এখন অনেক ডেভেলপমেন্ট হয়, আপনাকে আমরা বারবার বিরক্ত করি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি শুধু আপনাকে জানতে চাবো যে সিচুয়েশন দিকে যাচ্ছে, যুদ্ধও ঠেকানো যায়, ভারত পাকিস্তান যুদ্ধও ঠেকেছে, ওভার টেলিফোনে ঠেকেছে। এই অবস্থা থেকে উত্তরণের কি তাহলে কোনোই পথ নেই? মানে সত্যি কথা বলতে গেলে আমি কোনো উত্তরণের পথ একটাই আমার মতে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সহ এই নির্বাচনকে পিছিয়ে দিয়ে আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের ব্যবস্থা হোক।
তাতে আওয়ামী লীগ মানুষের ভোটে হেরে যাক না, তারা তো স্বৈরাচারী, ভোট আন ভোট, তারা তো অত্যাচার করেছে, গুম খুন করেছে, তাদের কেন মানুষ ভোট দেবে? তাদের ভোট দেবে না, তারা পরাস্ত হোক। কিন্তু যেটা ইউনূস সরকার রাজি নন, ইউনূস সেটা করতে দেবেন না। ফলে ইউনূসকে সরিয়ে কোন একটা বিকল্প কেয়ারটেকার সরকার করিয়ে তারপরে যদি একটা নির্বাচন হয়, আপনি হয়তো জানি না দেখেছেন কিনা, একটা মন্তব্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ছিল। হাসান মাহমুদ ডয়েচ ওয়েলকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি কিন্তু বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির সহযোগিতা আমরা নিতে পারি, একসাথে কাজ করতে পারি। আমি জানি না সেটা প্রতিক্রিয়া বিএনপি কিভাবে দিয়েছে বা কি দিচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু একটা অনেক কিছু বাংলাদেশে ঘটছে যেগুলো খুব মিশ্র। যত নির্বাচনে সেই দিনগুলো এগিয়ে আসছে, তত যেন একটা জটিলতা বাড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং জটিলতাটা কি পর্যায়ে যেতে পারে যে একটা ভারতীয় হাই কমিশনকে তাদের পরিবারদের ফিরিয়ে আনতে নির্দেশ দিতে হয়। নিশ্চয়ই এমন কোনো গভীর কোনো সংকট এর কথা হয়তো ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক। আমরা দুটা জিনিস খেয়াল করছি দাদা, আমি এই শেষ মুহূর্তে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা হলো আমাদের দুটা জায়গা, একটা হচ্ছে হিল ট্রেক পার্বত্য অঞ্চল, সেখানে আজকে আমাদের পত্রিকায় রিপোর্ট আছে যে প্রচুর সাংঘাতিক ঝুঁকিতে বাংলাদেশ, এত অস্ত্র, এত ঝঞ্ঝানি। আর হচ্ছে কক্সবাজার, যেটা রোহিঙ্গাদের আশ্রয়, রোহিঙ্গা তারপর তাদের আরাকান আর্মি, এইসব নিয়ে এমন একটা সিচুয়েশন। এগুলো কি ইন্টারন্যাশনাল কোনো গেমের পার্ট? এই অঞ্চলটাকে শুধু বাংলাদেশ ভারত সহ স্থির করার, তার কোনো ডেভেলপমেন্ট কি খেয়াল করছেন? যে এটা শুধু ভারত বাংলাদেশের ব্যাপার না, অন্য কোনো ঝামেলা আজ করতে পারছেন কি? জানি না, কিন্তু গোটা দেশে যেটা সমস্যা, যেহেতু কোনো সরকার তার আইন শৃঙ্খলার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, যে দেশে ৩,০০০-এর উপরে পুলিশ কর্মী খুন হওয়ার পর তাদের খুনিদের বিচার হবে না বলে সিদ্ধান্ত হয়, সেই দেশে পুলিশ কর্মীরা কি করে কাজ করবেন? তারা তো কাজ করতে পারবেন না, স্বাভাবিক। ফলে এখন ছোটরাই সেনাবাহিনীর উপর নির্ভরশীল। এরকম একটা অরাজক পরিস্থিতি, নৈরাজ্যজনক পরিস্থিতি, তাতে আপনি যা যা আশঙ্কা করছেন আমি জানি না, কোনো গেমের পার্ট কিনা এটা বলতে পারবো না। কিন্তু আমার কাছে আমি সেরকম কোনো তথ্য এখনো নেই, যেটুকু তথ্য আছে সেইটুকু আমি বললাম। আমি আশঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে সত্যি সত্যি একটা বোধহয় কোনো ভয়ঙ্কর কিছু করতে চলেছে।